লাইভ শুরু হয়ে গেছে, চলো। নমস্কার, এবিপি আনন্দের ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি শ্রীরামপুরে এবং আপনারা জানেন যে 20 তারিখে নির্বাচন, ফলে কালকে প্রচারের শেষ। আর আজকে আরেকবার সিলেবাসটা ঝালিয়ে নিতে রাস্তায় নেমেছেন দীপশিতা ধর। দীপশিতা ধর খুব ভালো গান করেন, আপনারা জানেন। দীপশিতা ধর খুব ভালো নাচ করেন, এটাও বোধহয় এতদিনে আপনাদের জানা হয়ে গেছে। কিন্তু দীপশিতা ধরের আরও একটা গুণ আছে, সেটা কি আপনারা জানেন? দীপশিতা ধরের আরও একটা গুণ হচ্ছে ভীষণ জেদি, সেই ছোটবেলা থেকে। তাই তো দীপশিতা? সেটাকে আবার গুণ হিসেবে ধরবে না, দোষ হিসেবে জানি, তবে জেদি তো বটে, সেই ছোটবেলা। আর এবার নাকি দীপশিতা জেদ করেছে যেভাবেই হোক শ্রীরামপুর জিতবে। প্রার্থী আমাদের এই জেদের কি মানে শ্রীরামপুর জিততেই হবে? এই জেদ করেছে শ্রীরামপুর জিততেই হবে, কারণ আমার 15 বছরের সাংসদ, আমি তো শ্রীরামপুরের নিজের বাসিন্দা। আমাদের প্রার্থী আশীর্বাদ করবেন। যে ভাষায় কথা বলেন, আমাদের প্রার্থী কথা বলেন, আমার মনে হয় যে কোনো সুস্থ মানুষ, একদম আমাদের প্রার্থী দীপশিতা সুস্থ মানুষ, আশীর্বাদ করবেন। প্রথম মহিলা সংসদ হিসেবে দিল্লি যাবে। কোনো সুস্থ চেতনা সম্পন্ন মানুষ, এমন মানুষকে নিজের প্রতিনিধি দেখতে চাই। দীপশিতাকে আশীর্বাদ করবেন, প্রথম মহিলা সংসদ হিসেবে দিল্লি যাবেন। সত্যদা, দীপশিতা। যে প্রতিনিধি সম্পর্কে বলার সময় আমার কথা যে প্রতিনিধির ভাষা, যে প্রতিনিধি আমাদের প্রার্থী দীপশিতা। আমার গর্বের কারণ হবে, আমার লজ্জার, আমার কথা কিছু করে না। কিন্তু পরপর মানুষ তো তাকেই নির্বাচন করেছে। আমি যদি আগের বারের নির্বাচনের রেজাল্ট দেখি, তাহলে আমরা দেখি দুটো বিধানসভা, সেই দুটো বিধানসভায় তারা ছাপ্পা করে ভোট না দিতে দিয়ে মানুষের যে অধিকার, সেই অধিকার কেড়ে নিয়ে এমন একটা ব্যবস্থা করে যাতে তাদের হয়তো ভোটের মাধ্যম বেড়ে যায়। দীপশিতা ধর আমাদের প্রার্থী। আমরা ওই যে যেদের কথা আপনি বললেন, যে এলাকায় তিনি ছাপ্পাগুলো করেন, সেই এলাকা আমার বাঁকড়া সড়ক এলাকা। আমি ছোটবেলা থেকে আমার দাদুর মুখে সেই এলাকার নাম শুনেছি। আমার আগে যখন আমি ছোটো ছিলাম, আমার দুবার জামা হতো বছরে, একটা পুজোর সময় আর একটা ঈদের সময়। এই বাঁকড়া টেক্সটাইল শরীর কাজ হয়, আর কাজের জামা কাজ হয়, তারা আমার জন্য জামা পাঠায়। বলে বাঁকড়া সড়ক আমার পরিবার, আমার বাড়ির লোক। আমি আমার বাড়ির লোককে বাজি ধরেছি। বাড়ির লোক এইবার সমস্ত ধরনের আমাদের প্রার্থী দীপশিতা ধর আশীর্বাদ করবেন। প্রথম একজন মহিলা জিতে সংসদ যাবেন, সাংসদ হিসাবে সংসদে ঢুকবেন। রীতিমতন কঠিন লড়াই, একদম কঠিন লড়াই, এই নিয়ে কোথাও কিছু বলার নেই। কিন্তু এবার আমরা যেভাবে নেমেছি, সাধারণ মানুষ যেভাবে নেমেছি, এখানে যারা আমাদের সঙ্গে রয়েছেন, কংগ্রেস থেকে শুরু করে, ফরওয়ার্ড ব্লক থেকে শুরু করে সমস্ত শরিকরা প্রত্যেকে যেভাবে রাস্তায় নেমেছে, আমি খুব আশাবাদী। সাধারণ মানুষ, তৃণমূলের ভোটার, বিজেপির ভোটার, তারা যেভাবে এসে বলেছেন যে এইবারটা আমরা তোমাদেরই ভোট দিতে চাই, কারণ আমরা আমাদের প্রার্থী দীপশিতা আশীর্বাদ করবেন। আপনারা লড়াই করার কথা ছিল, সে লড়াইও করেনি। স্লোগান দিচ্ছেন আপনারা, কি শূন্য পাবে? হ্যাঁ, সেটা বাচ্চারা স্লোগান দিচ্ছে, শ্বশুর জামাই গোল্লা পাবে, বাচ্চারা দিচ্ছে। শুধু তাই নয়, ওই ভদ্রলোকের রাজনৈতিক ক্রেডিবিলিটিকে আমি কিন্তু জানি। উনি কোন রাজনৈতিক মুভমেন্টে ভাগ নিয়েছিলেন, কোন আন্দোলন থেকে উঠে আসা, ওনার ব্যক্তিগত সম্পর্ক, তাকে পুঁজি করেই তো রাজনীতিতে আসা। আমাদের মনে হয়েছে রাজনীতিটা করা খুব জরুরি। তার ব্যক্তিগত সম্পর্ক, তার ব্যক্তিগত রাইট, সেইটা যেন রাজনীতির রাজনীতি করার কারণ অঞ্চলের মানুষ, তাদের ইস্যু, তাদের এজেন্ডা, তাদের আশা একদম সামনে মানুষ আপনাকে ভোট দেবে এই কারণে, অ্যাবসলিউটলি মানুষ আমাকে এই কারণে ভোট দেবেন, কারণ আমি যে রাজনৈতিক দলের সদস্য, যে রাজনৈতিক দলের প্রার্থী আমি এখানে এসেছি, আমাদের ইতিহাস রয়েছে সাধারণ প্রতিভাবান সাধারণ। এই অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চল, জগৎবল্লভপুর, জাঙ্গিপাড়া, চন্দ্রকলা, তেভাগা আন্দোলনের মাঠে, তেভাগা আন্দোলনের শহীদের মাঠে একটি শহীদ বেদি আছে, যেখানে 5 জন শহীদ হয়েছেন, 5 জনই মহিলা, তপশিলি মহিলা। এই মাটির কাছে আমি এসেছি, মাটি আমাদের মাটি। এবং এই বিগত দিনে যে ধরনের চুরি, দুর্নীতি, ডাকাতি, আমার শ্রীরামপুরকে যেভাবে ধর্মীয়ভাবে অশান্ত করার চেষ্টা করা হয়েছে, একের পর এক দাঙ্গা হয়েছে, এইখানকার মানুষ সেইগুলো বদল চান, মানুষ শান্তি চান। কলকারখানার বন্ধু শ্রমিকরা তারা তাদের কলকারখানা করতে চান, 800 টাকা 1000 টাকার ভিক্ষা না, 7,000 টাকা ন্যূনতম পেনশন, 26,000 টাকা ন্যূনতম পেনশন। 9 বছর ধরে আপনি জেনে পড়ে রয়েছেন, 30 দিনও এত সময় লাগে নাকি কল্যাণ বন্দ্যোপাধ্যায়?
দেখুন, আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো না। আমি অনেকগুলো কথা বলতে পারতাম। উনি ঝাড়খণ্ডের কোনো একটা কলেজ থেকে আমি শুনলাম এলইডি করেছি, তাতে আমার কিচ্ছু যায় আসেনি। ঝাড়খণ্ড থেকে করুন, জাম্বিয়া থেকে করুন, নামিবিয়া থেকে করুন, সেটা আমার কাছে রাজনৈতিক কাজ থেকে যদি মানুষের জন্য কাজ করতে। কিন্তু এই যে অদ্ভুতভাবে 15 বছর ধরে উনি কি কাজ করলেন, সেই প্রশ্নের উত্তর উনি একবারও দিতে পারলেন না। কখনো আমার পিএইচডিতে যাচ্ছেন, কখনো আমি বিয়ে করলাম না কেন তাতে চলে গেছেন। আমি সেদিন শুনলাম উনি আমার একদম গায়ের রঙে পর্যন্ত চলে গেছেন, বলেছেন সিপিএমের লোকজন সন্ধ্যেবেলা মিটিং করছে না, তাহলে সন্ধ্যেবেলা তো প্রার্থীকে নাকি দেখা যাবে। তো যে মানুষ 15 বছরের কাজের প্রতিফল দিতে পারেন না, অথচ একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত আক্রমণ করেন, তারা আমি কোনো কথার উত্তর দিতে চাইনি। তবে আপনার দর্শকরা যদি কেউ জানতে চান, তারা যারা একটু আশীর্বাদ করবেন। প্রথম মহিলা সাংসদ হিসাবে দুটি বানাতে হবে, ইতিহাসের মধ্যে দাঁড়িয়ে আছে। তারা জানবেন প্রথম মহিলা সাংসদ। 2013 সালে গ্র্যাজুয়েশন পাস করেছি, 2013 থেকে 15 মাস্টার্স, 15 থেকে 17 এপ্রিল, তারপর থেকে আমি পিএইচডি করছি। এবং তার মাঝখানে আপনারা জানেন 2 বছর কোভিডের জন্য, সেই 2 বছর মধ্যে সময় লেগেছে। এবং আমি এটা কথা বলতে পারি, কল্যাণবাবু তৃণমূলে যাওয়ার আগে আমার পিএইচডি সাবমিট হয়েছিল, আমার নামের আগে বাড়ি। আপনি নাকি পাল্টা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় লিখতেন, লেখেন। আমি এগুলো কোনোদিনও বলিনি। তবে কেউ যদি বলে থাকেন ভুল তো কিছু বলেন, তারা যদি বলে থাকেন ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি ঠিক কোথায়, আমার জেএনইউতে ইউনিভার্সিটি কিন্তু রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের প্রথম যে 3টে সেরা ইউনিভার্সিটি তার মধ্যে একটা ইস্ট জর্জিয়া আমার এই গ্যালাক্সিতে আছে কিনা এখন আমরা কেউ জেনে উঠতে পারি। এই তৃণমূল যখন অন্য কারোর পিএইচডি, অন্য কারোর ইউনিভার্সিটি, অন্য কারোর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করে, যার শিক্ষামন্ত্রী জেলে ছুরির গায়ে, তখন খুব হাসি পায়। আপনারা এখানে আপনি লড়ছেন, সুজন লড়ছে, প্রতিকূল লড়ছে, আরও অনেক। আপনাদের কি মনে হয়েছে যে এই নতুন করে মানুষ আমাদের মনে হয়েছে আমার প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে অনেক বেশি কানেক্টেড হতে হচ্ছে, খুব স্বাভাবিক। কারণ আমরা যে কথাগুলো বলছি সেই কথাগুলো তো আমাদের কথা না, ওদেরও কথা। 2014 সালে ডেট পাস করার পর 24 কোটি চাকরি পাচ্ছে। আর আমি যখন সেই কথাটাই বলছি, বুঝতে পারছি আসলে দীক্ষিতা, সৃজন, কবিতা যে প্রজন্মের প্রতিনিধি, যে প্রজন্মের যন্ত্র নিদর্শনের জন্য নির্বাচনে নেমেছে, সেই প্রজন্মই আগামী দিনে আমাদের আগে যখন আপনি ছোট ছিলেন তখন প্রার্থী আমাদের আশীর্বাদ করবেন। বাড়িতে আপনার দাদু সহায়ক ছিলেন, আপনি একদম দাদু থেকে শতভাগ দূরে থাকেন। একদম। তখন মনে হতো যারা রাজনীতি করে তারা পরিবারকে সময় দিতে পারে না, অন্য সবার বাবা মা ঠাকুর তারা কত ছেলে মেয়েদের নিয়ে ঘুরতে যায়, আমার মা বাবার সময় পায় না, তাহলে আমি আর চাই হোক রাজনীতি করবো। তখন তো বুঝিনি যে রাজনীতি আসলে আমাদের সবার জীবনটা, আমরা আজও বেঁচে থাকবো কি থাকবো না, আমার বাবা চাকরি পাবেন কি পাবেন না, আমার বাবার কারখানায় বন্ধ হবে কি হবে না, আমি সাধারণ পরিবারের মানুষ, আমি আমার পড়াশোনা করতে পারবো কি পারবো না, এই সবটাই যে রাজনীতি কন্ট্রোল করে সেটা তখন বুঝতে 11 সালের পর থেকে বুঝেছি। 11 সালের পর থেকে বুঝেছি। আর যখন দিল্লি গেলেন, সঙ্গে ভূগোল বইটা আর সঙ্গে আকৃতি দুটো নিয়ে দিল্লি পৌঁছে গেলেন। প্রথমে না শুধু ভূগোল বই নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে যে রাজনীতি করবো, সক্রিয়ভাবে করবো এমন কোনো ধারণা ছিল না। কিন্তু এই যে আমি সবসময় পার্টির সবচেয়ে, সংগঠনের সবচেয়ে খারাপ একদম মেরিয়ানা ট্রাঞ্চের যে সময় পার্টি পৌঁছে গেছে, সংগঠন পৌঁছেছে, সেই সময় দায়িত্ব পেয়েছি। আমি যখন 2013-তে জেএনইউ যাই, 2012-তেই তখন এসএফআই ডিসরাপশন হয়েছে, এসএফআই ভেঙে দুপুর হয়ে গেছে, সংগঠনের বল। আমার মনে আছে আমার তখন 1 মাসও হয়নি, পর্যন্ত আমাদের সিনিয়র ছিল, এসে বলে তোকে লড়তে হবে। তাহলে আমি তো এখন আমার ক্লাসমেটেরই নাম যাই না, লড়বো কী করে? বললো এটা শুধুমাত্র জেতার লড়াই না, এটা পলিটিক্সের লড়াই। সমস্ত আক্রমণ পশ্চিমবঙ্গ কেন্দ্রে, পশ্চিমবঙ্গের সরকার কেন্দ্রে, তুই জানিস যে পলিটিক্যাল উত্তরটা তোর পলিটিক্যালি ডিফেন্ড করার জন্য নির্বাচন করাতে হবে। সেই 2013 সাল যে ওর সঙ্গে অনেক আলোচনা হয়েছে, রাজনীতি নিয়ে অনেক কথা বলেছেন। দুটো বিষয় যে কল্যাণবাবু যেটা জানতে না, আমি বিয়ে করছি, কিন্তু আমি যে জায়গায় আছি সেখানে দিলে 8 ঘন্টা বাদে তো আমি অন্য জায়গায় চলে যাবো। উনি তো বিয়ে নিয়ে আসলে অবসেস, ওনাকে বলেছেন যে আমি বিয়ে করিনি, ওনাকে এমএলএ সে 2-3টে বিয়ে করেছে বলে তাকে উনি গাড়ি থেকে নামিয়ে দিয়েছে। আবার ওনার জামাইয়ের বিয়ে থেকে বলে তাকে ভোট দেবেন না, যে বিয়ে পাগলা। আমরা রাজগোলহাটে আছি, আপনি রাজগোলহাট হাই স্কুলে চলে আসুন। আমরা জানতে চাই, রাজগোলহাট হাই স্কুল, সেটা কি আমি গুগলে সার্চ করুন পেয়ে যাবেন রাজগোলহাট হাই স্কুল।
দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা রাজঘাট হাই স্কুলে পৌঁছাতে আমাদের 25 মিনিট লাগবে। আপনি ততক্ষণ চলে আসবেন। তারা ভীষণ উদ্বিগ থাকেন যে মেয়ে কবে আবার কি সেই বিষয়টা তো সুকান্ত পার্ক থেকে আপনি রহিমপুর হয়ে রাজগোলাট হাই স্কুল ঢুকুন। না না ঠিক মনে হয়। আর মানুষের কাছে অনেক ধরনের দায়বদ্ধতা আছে। ঠিক আছে। অনেক মা অনেক বোন অনেক আমার বয়সী ছেলেমেয়েদের হাত ছুঁয়ে আমি প্রমিস করেছি। অনেক হাতি ঘোড়া নয়, কিন্তু খুব বেসিক জিনিস। বন্ধ কলকারখানার শ্রমিকদের কথা আমি পার্লামেন্টের মধ্যে তুলে ধরবো। এই রাজবল হাটে একটা তার সম্পর্ক আমার বন্ধুদের মানুষ যারা জলকষ্টে ভোগেন তাদের জন্য নিকাশি ব্যবস্থা, পানীয় জলের বন্দোবস্ত করে একটা মাস্টার প্ল্যান তৈরি করবো। সেগুলো করার জন্য আমাদের পশ্চিমবঙ্গে ফিরতেই হবে। যে প্রমিস হাত ছুঁয়ে প্রমিস করে সফল করতে হবে। হ্যালো, আমরা ইতিহাসের সম্মুখে দাঁড়িয়ে আছি। আমরা এখন রাজগোলাটের ভিতরে আছি একদম। আপনি কোথায় আছেন? এত বছরে কোনোদিনও কোনো বছরে আমি আশা করব এবং আমি বিশ্বাস করি এইবার সুকান্ত পার্কে আছেন? করবে শ্রীরামপুরের মানুষ নিজের সুকান্ত পার্কে এখনই একটা টেলিগ্রাফের গাড়ি দাঁড়িয়ে আছে, ওইটাতে চেপে পড়ুন। নিজের মেয়েকেই চাইবে দীপশিতা ধরের প্রচারে দেখুন, অন্যতম প্রেস লেখা আছে। একটা ও এখনই ছাড়ছে রাজগোলাট হাই স্কুলে এসে স্লোগান। আমাদের সঙ্গে মিট করুন। এই জায়গায় দাঁড়িয়ে দীপশিতা ধর শেষ পর্যন্ত শ্রীরামপুরে শেষ হাসি হাসবে কিনা তা জানা যাবে 4 তারিখে। তবে ইতিমধ্যেই দীপশিতার প্রচারকে ঘিরে শুধুমাত্র শ্রীরামপুর না, গোটা রাজ্যের মানুষের যে নজর কেড়েছে, দীপশিতার সম্পর্কে মানুষ যেমন খোঁজখবর নিতে শুরু করেছেন এবং যেভাবে তাকে ঘিরে সাধারণ মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছেন একবার দীপশিতাকে দেখার জন্য, সব মিলে শেষ হাসি দিয়ে হাসবে তার জন্য অপেক্ষা করতে হবে 4 তারিখ। তবে এটুকু বলাই যেতে পারে এখানে কিন্তু ত্রিমুখীর লড়াই এবং রীতিমতন হাড্ডাহাড্ডি লড়াই। আমি উজ্জ্বল মুখোপাধ্যায় আপনাদের সঙ্গে ছিলাম এবং সন্দীপ সাধুকা আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন। আমরা যতটা সম্ভব দীপশিতার প্রচারের মাঝখানে ওর সাথে একটু কথা বললাম, আলোচনা করলাম, আড্ডা দিলাম। আমরা আবার তুলে ধরবো, আবার অন্য ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। নমস্কার।